স্বাগত আপনাদের হাল্লাপুলের পর্দায়। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে এক নজরে শিরোনাম। অধিবাস ও নিশি পুজোর মধ্য দিয়ে রাজধানী খড়গপুরস্থিত চতুর্দশ দেবতা মন্দির শুরু। ঐতিহ্যবাহী খার্চি পুজো, থাকছে সরকারি বিধিনিষেধ। ডাকারচোলা মন্ডল প্রেসিডেন্টের গাড়ি ভাঙচুরে যুক্তদের গ্রেপ্তারের দাবিতে ঘেরাও চম্পুচলা থানা। পুলিশের ভূমিকা এবং আইন শাসনে গুরুতর অভিযোগ জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক উপমুখ্যমন্ত্রী পুত্র প্রতীক কিশোর দেববর্মা। গন্ডাছড়া নারায়ণপুর এডিসি ভিলেজে দুষ্কৃতীদের আক্রমণে নিহত আইপিএফটি কর্মী চিকিৎসাধীন স্ত্রীকে দেখতে জিবি গেলেন রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা। দোষীদের গ্রেপ্তারের দাবি। ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের ডাকে সাড়া দিয়ে রাজ্য বিক্ষোভ কর্মসূচি। সিআইটিউর বর্ণবৈষম্যবাদ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই প্রতিবাদ কর্মসূচি। গোপন খবরের ভিত্তিতে কলমছড়া থানাধীন এলাকায় বিশাল গাঁজা গাছের নার্সারিতে পুলিশের অভিযানে ধ্বংস প্রায় 90,000 গাঁজার চারা। এখন বিস্তারিত। গন্ডাছড়া নারায়ণপুরে এডিসি ভিলেজ দুষ্কৃতীদের অস্ত্রের আঘাতে নিহত আইপিএফটি কর্মী ওয়ারিশ আলীর স্ত্রী সালেমা বিবির চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। শনিবার সালেমা বিবির চিকিৎসার খোঁজ নিতে জিবি হাসপাতালে ছুটে যান আইপিএফটি সুপ্রিমো এনসি দেববর্মা। দুষ্কৃতীদের কঠোর শাস্তি দানের দাবি জানিয়েছেন তিনি। গন্ডাছড়া নারায়ণপুর এডিসি ভিলেজে দুষ্কৃতীদের অস্ত্রের আঘাতে গুরুতর আহত সালেমা বিবির চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। শনিবার সদ্য স্বামীহারা চিকিৎসাধীন সালেমা বিবিকে দেখতে জিবি হাসপাতালে ছুটে যান আইপিএফটি সুপ্রিমো নরেন্দ্র চন্দ্র দেববর্মা। কথা বলেন নিহত আইপিএফটি কর্মী ওয়ারিশ আলীর স্ত্রী এবং কর্তব্যরত স্বাস্থ্য কর্মীদের সঙ্গে। পরে সাক্ষাৎকারে আইপিএফটি কর্মী ওয়ারিশ আলী হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানান। ধন্যবাদ। আমি মঙ্গল দেববর্মা, আইপিএফটি পার্টির স্পোকপারসন, অমিত দেববর্মা, অর্গানাইজিং সেক্রেটারি আমাদের আইপিএফটি পার্টি। আজকে আমরা আমাদের ওয়ারিশ আলী নামে একজন সক্রিয় কর্মী সমর্থক আমাদের আইপিএফটি দলের, ওনার বাড়ি গন্ডাছড়া এলাকা নারায়ণপুর এডিসি ভিলেজে। ওনাকে গত বৃহস্পতিবারের রাত 10:30 to 11টার মধ্যে দুষ্কৃতিকারীরা ঘরে হামলা করে তাকে খুন করেছে। তার সাথে সাথে তার মিসেস সালেমা বিবি ওনাকেও সিরিয়াসলি ইনজুরড করেছে এবং এইভাবে কোনো রকমে সালেমা বিবি বেঁচে গেলেও ওয়ারিশ আলী কিন্তু স্পট ডেথ জায়গাতেই মৃত্যু হয়েছে। তার জন্য আমরা আজকে এই হসপিটালে ট্রমা সেন্টারে আমাদের আইপিএফটি পার্টির তরফ থেকে আমরা এসে আমরা কীভাবে সাহায্য করতে পারি সাহায্য করার জন্য এসেছি এবং আমরা দেখেছি ডক্টরের সাথে কথা বলেছি যাতে সালেমা বিবি আর লাভ সহজে যাতে করা হয় এবং যাবতীয় তার ট্রিটমেন্টের ব্যাপারে যা খরচ এটা আমরা বহন করার জন্য বলেছি এবং ডক্টরকেও বলেছি যাতে ওনাকে স্পেশাল কেয়ার টেকার করেন। তার জন্য আজকে আমরা এই হসপিটালে এসেছি। ওয়ারিশ আলী আমাদের খুব সক্রিয় কর্মী ছিলেন, তার জন্য আমরা ওনার আত্মা শান্তির জন্য কামনা করি এবং যে দুষ্কৃতী যারা তাদের বাড়িতে হামলা করেছে তাদেরকে অতি সত্বর আমাদের গভর্নমেন্টের তরফ থেকে উপযুক্ত এক্সেম্পলারি পানিশমেন্ট যাতে দেওয়া হয় তার জন্য আমরা দাবি করি এবং আমরা একটা টিম সেন্ট্রাল আইপিএফটির একটা টিম এখনই যাচ্ছি গন্ডাছড়াতে গিয়ে আরও আমাদের কর্মী সমর্থকরা আছেন, তাদের সঙ্গে দেখা করে ওই ম্যাটারটা নিয়ে কী করা যায় আমরা আলোচনা করব এবং ডেভেলপমেন্ট কতটুকু কী হয় এটা আপনাদেরকে জানাবো। আপনারা সবাই মর্মাহত, আমরাও মর্মাহত এই ঘটনার জন্য, আর এটার উপযুক্ত জবাব আমরা দেবই এবং উপযুক্ত পানিশমেন্ট যাতে যারা দুষ্কৃতিকারীরা তারা যাতে পায় আমরা অবশ্যই আমাদের তরফ থেকে গভর্নমেন্টকে আর্জি করব। এইটাই আজকে আমরা এই ক্লাসের মেইন কারণ। এদিন সালেমা বিবি দ্রুত আরোগ্য কামনা করেন রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা।
이스콘의 호로 건너서라니 나라 일레 কমিটি আরও একটা মারাত্মক ঘটনা ভোট দিব 11টা সাড়ে 11টাও 상하비아 땅의 부스키드로 어제로 알리니 너고 아까운 카이야 아까운 카이 이제 방문이 보는 땅카 속과 어슬랄리 자간 특장카 비히 어슬랄리 비히 설마 비비 বিয়াজে পরবর্তী গুরুত্বপূর্ণ খুব ক্রিটিক্যাল অবস্থা তবু যিনি চিকিৎসা হামলা চলিত নাই চলে নাই এবং বিপদ হইতে আস্তে আস্তে মুক্ত নাই কিন্তু সময় নাঙ্গাই এই যে ঘটনা খানিরও এই ঘটনা খানিরও পুলিশ থাকা এসপি থাকা সব কিছু থাকা খুব দার্টিনো ঘটনানি যে খাইনের বঙ্গবন্ধু দৃষ্টান্তমূলক শাস্তি জানান্ত আবো জনগণ নায়ু সংযোজন নায়ু তেমন তিনি পার্টিনি কেন্দ্রীয় নেতৃত্ব দল বড় আরও কর্মসূচি থাকতে হবো বৌদ্ধই যা কিছু নায়ই সেই পার্টি হইতে একটা কার্যকরী অবক্ষেপ জানাই কারণ অসুবিধা সেই পার্টি নিয়ে অত্যন্ত সক্রিয় একজন সমর্থক ও পার্টি নিয়ে যত কারণভাবেই সবসময় মুসকাম হিমজাক কাজেই এই যে অসুবিধা ভর্তিমানি আউলিয়াগুলো সেই পার্টির সাংঘাতিক বেরোনো মর্মাহত এবং বিনি আটটানি তেরো সালে কামানো খাইও বিহিত সালেমা ও জাতি গঠন আমি বাজাতাম নবীন পরিবার পরিজন যত্ন করবো খাইরবো এবং বম প্রকল্প এবং বমি যত সহযোগিতা পাই ব্যুরো রিপোর্ট হালাবোল। রক্তদান জীবনদান এই ভাবনাকে সামনে রেখে চরম সংকটকালে মহৎ রক্তদানে এগিয়ে এলেন রাজধানী ঐতিহ্যবাহী স্কাইলার ক্লাবের সদস্যবৃন্দ। সামাজিক দায়বদ্ধতার এই মহতি কর্মকাণ্ডের সূচনা করেন মুখ্যমন্ত্রী জায়ানিতি দেব। অনুষ্ঠানে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রীর পত্নীর সামাজিক কাজকর্মের কথা উল্লেখ করেন তিনি। যেমন ওনার মিসেস সমাজসেবী ছিলেন বিভিন্ন অনুষ্ঠানে, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মিসেসও কিন্তু মারাত্মকভাবে যেটা ফুলন্দি বলছিলেন সত্যি এটা আমাদের আরো বেশি অনুপ্রাণিত করে। তো আমি সবাইকে অনুরোধ রাখবো, আপনাদের জানেন যে আমাদের 24 লক্ষ লোহিত রক্তকণিকা প্রতি সেকেন্ডে জন্ম নেয় আমাদের শরীরে। 24 লক্ষ মানে 2.4 মিলিয়ন আমাদের রক্ত কিন্তু জন্মায় প্রতি সেকেন্ডে, কিন্তু এটা পরবর্তী সময় 100 থেকে 120 দিনের মধ্যে এটা কিন্তু রক্ত আর থাকে না, আয়দার আয়রন হয়ে যায় নতুন, তাহলে অটোমেটিক আবার জন্মাচ্ছে। তার মানে আমি যদি রক্তটা না দেই তাহলে আমার এটা নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং এটাকে এগিয়ে আসা উচিত এবং আগামী দিনে আরো বেশি মাত্রায় আসছে। এবং এটাতে কিন্তু দেখুন রাজনৈতিক মঞ্চ হলে কি ওনারা দুজন এখানে আসতেন না, আমিও যেতাম না। তার মানে ব্লাড ডোনেশন ক্যাম্প একবারে জাত ধর্ম বর্ণ রাজনীতি সব কিছু একাকার করে ফেলে, এর কিন্তু বিকল্প কিছু নেই। সুতরাং এটা খুব শুভ উদ্যোগ এবং এক মঞ্চে আমরা বিভিন্ন মতের পথের লোক আসলেও কিন্তু আমরা একটা সঠিক জায়গায় এসেছি, অর্থাৎ রক্তের বিকল্প কোনো কিছু আমরা কিন্তু এমনি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান অনেক কিছু বলি, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অনেক কিছু বলি, কিন্তু যখন আমার মৃত্যুর সময় আমি যখন রক্ত চাই ডাক্তারবাবুকে একবারও জিজ্ঞেস করি ডাক্তারবাবু এটা কি মুসলমান না হিন্দুর রক্ত, জিজ্ঞেস করি না। আবার আমরাই কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়ে আবার কিন্তু জাতপাতে নেমে যাই। সুতরাং এই জায়গাটায় লক্ষ্য রাখতে হবে। ব্যুরো রিপোর্ট হালাবোল।
ওয়ার্ল্ড ফেডারেশন ডাকে সাড়া দিয়ে শনিবার সারা দেশের সাথে রাজ্যে উদযাপিত হয় বর্ণবৈষম্য ও সাম্প্রদায়িক বিরোধী দিবস। সিআইটিইউ ডাকে রাজধানী অফিস লেনে অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ কর্মসূচি। ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের ডাকে শনিবার সারা দেশের সাথে রাজ্যের বুকেও অনুষ্ঠিত হয় বর্ণবৈষম্যবাদ এবং সাম্প্রদায়িকতা বিরোধী দিবস। সিআইটিইউর ডাকে এই উপলক্ষে রাজধানী অফিস লেনে অনুষ্ঠিত হয় প্রতিবাদ কর্মসূচি। দিনের এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন সিআইটিইউর রাজ্য সভাপতি প্রাক্তন মন্ত্রী মানিক দে, প্রাক্তন সাংসদ তথা সিআইটিইউর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ বিশিষ্ট জনেরা। সিআইটিইউর এই প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত জানিয়েছেন, পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন সাদা কালো পিঙ্গল সকল মানুষেরই বেঁচে থাকার অধিকার রয়েছে। এই সেনা জওয়ানদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা এবং সহমর্মিতা জানাচ্ছি। পাশাপাশি এই সেনা জওয়ানদের পরিবারে যাতে যারা কাজ করতে পারেন এরকম মানুষ থাকলে পর তাদের যাতে কাজের ব্যবস্থা ভারত সরকার করে এবং পরিবারের অন্যদের জন্যে থাকা খাওয়া পড়ার ব্যবস্থা যাতে ভারত সরকার করে সেই দাবি আমরা জানাচ্ছি। তার পাশাপাশি আজকে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের আহ্বানে এবং এই যে আহ্বান সেই আহ্বানকে সমর্থন জানিয়ে সারা ভারতবর্ষ শুধু নয় সারা পৃথিবীতে বর্ণবৈষম্যবাদ জাতপাত এর বিরুদ্ধে আমাদের দেশের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষের যে লড়াই এই লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা চাই পৃথিবীর সব মানুষ সমান, কালো সাদা পিঙ্গল যে যে বর্ণের হন না কেন প্রত্যেক মানুষের এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে। আমাদের পৃথিবীর সমস্ত মানুষ যাতে মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারেন তার দাবি আমরা রাখছি। দেশব্যাপী কাজ ছাড়া মানুষ সম্পর্কে তিনি আরো জানান। পাশাপাশি আমাদের পৃথিবীতে লক্ষ্য করছেন আজকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে আমাদের ভারতবর্ষে কোটি কোটি মানুষ কাজ হারাচ্ছেন। আমাদের দেশের সরকার ঘোষণা করেছিলেন নোটিফিকেশন দিয়ে যে আমাদের দেশে মার্চ মাসের 28-29 তারিখ সরকার নোটিশ দিয়ে জানালো যারা কাজে আছেন তারা যদি লকডাউনকালীন সময়ে কাজ না করতে পারেন লকডাউনকালীন সময়ে তাদের সমস্ত কাজ থাকবে এবং তাদের জন্যে সেখানে মজুরির ব্যবস্থা থাকবে। কিন্তু আমরা কি লক্ষ্য করলাম আমাদের দেশে আজকে 24 কোটি মানুষ কাজ হারা হয়েছেন। আপনারা যারা সাংবাদিকরা আমাদের এই খবর প্রচার করছেন ভারতবর্ষের বহু বড় বড় সংবাদ চ্যানেল বহু বড় বড় প্রিন্ট মিডিয়া তারা তাদের সাংবাদিকদের ইতোমধ্যে ছাঁটাই করেছে, আপনারা জানেন সেই খবর। আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা দেখছি ভারত সরকার যেখানে মার্চ মাসের 28 তারিখ 29 তারিখ ঘোষণা দিয়ে বলেছে যে এই লকডাউনকালীন সময়ে কাউকে ছাঁটাই করা যাবে না, তারা তাদের মজুরি পাবেন। আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা লক্ষ্য করলাম এই ভারত সরকারের ঘোষণাকে মান্য না করে আমাদের ত্রিপুরা রাজ্যের সরকার এখানে 10,323 যে শিক্ষকরা আছেন তাদেরকে এই মার্চ মাসে ছাঁটাই করে দিয়েছেন। এর পাশাপাশি আমাদের রাজ্যে কর্মহীন মানুষ, কাজ নেই, খাবার নেই, তাদের জন্যে বিশাল বড় বড় ঘোষণা দিল্লি থেকে আগরতলা সর্বত্র হয়েছে, একটাও বাস্তবায়িত হয়নি। সামান্য ছিটে ফোটা মাত্র মানুষ সাহায্য পেয়েছেন। আমরা তাই সকলের জীবন জীবিকা রক্ষার জন্যে আজকে সারা পৃথিবীর মানুষের সাথে সারা ভারতবর্ষের মানুষের সাথে এখানে এই কর্মসূচিতে সামিল হয়েছে। আমরা আবারও দাবি জানাবো বর্ণ বৈষম্যমূলক চিন্তাভাবনা পৃথিবীর সব দেশের সরকার পরিত্যাগ করুক, সবাই মিলেমিশে থাকবেন আর আমাদের জীবনকে রক্ষা করতে হবে। এদিন দেশের সরকার দ্বারা শ্রম আইন সংশোধন নিয়ে নিজের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রাক্তন মন্ত্রী মানিক দে। সরকার কোভিড-19 সময় বলছে যে এখন পলিটিক্যাল অ্যাক্টিভিটি বন্ধ, রাজনৈতিক ক্রিয়াকলাপ বন্ধ, আর সেখানে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে শ্রমজীবীদের যে অধিকারগুলো কেড়ে নিচ্ছেন।
এটা তো রাজনৈতিক দলের রাজনৈতিক সিদ্ধান্ত, সরকারি সিদ্ধান্ত মানে রাজনৈতিক সিদ্ধান্ত। তাই রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে অধিকার কেড়ে নিতে পারবেন, খাওয়া কেড়ে নিতে পারবেন, আর আমরা প্রতিবাদ জানালে সেটা অপরাধ, সেটা অন্যায়, আমরা প্রতিবাদ জানাতে পারবো। কাজে আজকে আমরা নীরব এখানে প্রতিবাদ সংগঠিত করলাম। শ্রম আইন সংশোধন করে শ্রমজীবীদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে, তাদেরকে সমস্ত অধিকার কেড়ে নেওয়ার যে সিদ্ধান্ত তারা নিয়েছেন তার বিরুদ্ধে প্রতিবাদ। এদিকে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করে সিআইটি। ব্যুরো রিপোর্ট, হ্যালো বল। গোপন খবরের ভিত্তিতে গাঁজা গাছের নার্সারিতে অভিযান চালায় কলমচোরা থানার পুলিশ। ধ্বংস করা হয় প্রায় 90,000 গাঁজার চারা গাছ। নেশামুক্ত ত্রিপুরা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতি ভুয়ো প্রতিশ্রুতি এবং ফাঁকা বলি ছাড়া অন্য কিছু নয়। তা ধীরে ধীরে বোধগম্য হচ্ছে রাজ্যবাসীর। রাজ্য জুড়ে একদিকে রোজ বৃদ্ধি পাচ্ছে মদের কাউন্টার, দেশি বিদেশি মদের ঠেক, অন্যদিকে সক্রিয় হয়ে উঠছেন গাঁজার চাষিরা এবং গাঁজা পাচারকারীরা। সেই সাথে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন ড্রাগস, নেশার ট্যাবলেট এবং কফ সিরাপ ব্যবসায়ীরা। ডুবতে বসেছে রাজ্যের যুব সমাজ ও তাদের ভবিষ্যৎ। ঠিক এই অবস্থার মধ্যেই শনিবার কলমচোরা থানার পুলিশ অভিযান চালিয়ে ধ্বংস করে গাঁজার চারা গাছের বিশাল নার্সারি। প্রায় 90,000 চারা গাছ ছিল ওই নার্সারিতে। ইতিমধ্যে গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পাচ্ছে কলমচোরা থানার পুলিশ। পুলিশের এই অভিযানে নেতৃত্ব দেন ওসি ভরত দেববর্মা ও এসআই রথীন্দ্র দেববর্মা। ব্যুরো রিপোর্ট, হ্যালো বল। নিজের স্ত্রী এবং চাকরিজীবী দুই পুত্রের অত্যাচারে বাড়ি ছাড়া হলেন রাজধানী আড়ালিয়ার বিকলাঙ্গ বৃদ্ধ পরিবহন শ্রমিক সুরেশ বিশ্বাস। বর্তমানে পথে জীবনযাপন করছেন তিনি। সামাজিক অবক্ষয়ের আরও একটি কুৎসিত নমুনা আড়ালিয়ার বিশ্বাস পরিবারে। নিজের স্ত্রী এবং চাকরিজীবী দুই ছেলের অত্যাচারের বাড়ি ছাড়া অসহায় বিকলাঙ্গ পিতা সুরেশ বিশ্বাস। সুরেশ বিশ্বাসের বাড়ি রাজধানী আড়ালিয়াতে। দুই ছেলের নাম সুজিত বিশ্বাস এবং ইন্দ্রজিৎ বিশ্বাস। একজন টিএসআর ৪র্থ ব্যাটালিয়নের জওয়ান এবং অন্যজন জিবি হাসপাতালের কম্পিউটার অপারেটর। ঘটনা বিবরণী প্রকাশ, গাড়ি চালিয়ে ছেলেদের বড় করে বাড়ি ঘর করে দিয়েছেন সুরেশ বিশ্বাস। বর্তমানে একটি পা হারিয়ে উপার্জনহীন হয়ে পড়েছেন তিনি। রাস্তাতে দোকান ঘরের শেডে জীবন কাটছে তার। দাদা 7-8 মাস হলেও তো দিন ইচ্ছা করছে মাস ব্যবস্থা উঠলে আপনি পারবেন না। আপনার দেখি না আত্মীয় স্বজন আপনার বাড়ি নাই যে পূজা আছে মঙ্গলবারে, পূজার সময় আমরা আত্মীয় স্বজন তো বাইব আইলে রাখি করেন যে কেটে আইলে সেই জন্য এটা ছাড়া কি উপায় আছে? তখন কি আপনি আর বাড়িতে যেতেন না? বাড়িতে এদিকে বৃদ্ধ পিতা রোদ বৃষ্টি ঝড়ে পথে পথে ঘুরলেও তার কোনো খোঁজ নিচ্ছেন না গুণধর দুই ছেলে ইন্দ্রজিৎ বিশ্বাস ও সুজিত বিশ্বাস। স্ত্রী অনিতি বিশ্বাসও নিচ্ছেন না স্বামীর খোঁজ খবর। সামাজিক অবক্ষয়ের আরও একটি নমুনা দেখছেন আড়ালিয়ার মানুষ। ব্যুরো রিপোর্ট, হ্যালো বল। রাজধানী খড়গপুরস্থিত চতুর্দশ দেবতা মন্দিরে শুরু ঐতিহ্যবাহী খার্চি পুজো। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় অধিবাস এবং রাত 11টায় অনুষ্ঠিত হয় নিশি পূজা। তবে করোনার কারণে স্থগিত থাকছে পুজো দান, আশীর্বাদ এবং চরণামৃত দান, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি। থাকছে সরকারি বিধিনিষেধ। এবারে খাসকি পূজায় আজকে অধিবাস হবে, কালকে স্নানযাত্রা এবং খাসকি মেলা আরম্ভ হবে। 7 দিন পরে খাসকি পূজা, 8 দিন পরে 5 দিন পাঠ্যলবতা শেষ হয়ে খাদ্য সমাপন হবে। এবার করোনার জন্য প্রশাসনের নির্দেশ অনুসারে সবাই চলতে হবে। বলি হবে না, কোনো ভোগ দিতে পারবে না, আশীর্বাদ পাবে না, চন্দ্রগত পাবে না, সিন্দুর পাবে না। 10 বছরের শিশু যেমন এখানে না আসে, 60 বছরের ঊর্ধ্বে যেমন না আসে, সেটাই প্রশাসনিক তরফ থেকে নির্দেশ।
অতএব জনসাধারণকে অনুরোধ করছি, আপনারা সরকারি প্রশাসনের বিধি মেনে চললে ভালো হবে বলে মনে হয়। তবু আমরা যতটুকু পারি মার কাছে প্রার্থনা করব, যেহেতু সবাই ত্রিপুরা রাজ্যে সুখ শান্তি থাকে, সব দেশ সুখ শান্তি থাকে, যখন মানুষ সবচেয়ে শান্তি থাকে, সবাই বিধি মেনে যদি চলতে পারেন, তবে আশা করা যায় যে আমাদের সবাই আমরা বাঁচবো। প্র্যাকটিক্যালি আমাদেরও মন ভারাক্রান্ত, কারণ এই সময়ে আমাদের এখানে যে পরিস্থিতি থাকে এবার তো নেই, কারণ বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারীর কারণে ত্রিপুরার সবচেয়ে সুপ্রাচীন যে ঐতিহ্যবাহী পুজো চতুর্দশ দেবতার বাড়ি, যেটার মধ্যে ধর্মপ্রাণ মানুষের আবেগ অনুভূতি সব জড়িয়ে আছে, তো সেখানে এবার বিশেষ করে পুজো এবং মেলা, এবার সুপ্রিম কোর্ট এবং জেলা প্রশাসন, আপনারা জানেন যে মেলাটা আমরা পরিচালনা করি, আর দেবার্চন বিভাগ সদর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টরের আন্ডারে হয়। আজকে যে অধিবাস, রাত্রে থেকে নিশি পূজা শুরু হবে এবং কালকে থেকে রেগুলার পূজা শুরু হবে। তো এখানে সামনে ব্যারিকেড করা হবে, যাতে একটা জিনিস মানুষের সুরক্ষা বা মানুষের জীবন রক্ষাটাই সবচেয়ে বড় জিনিস। এবার দেখুন প্যারার দোকানও বন্ধ, কোনো ফুল বেলপাতা কিছুই ভিতরে নেওয়া যাবে না, 10 জন করে যাবে দূরত্ব রক্ষা করে। আজকে ইভেন আমরা গালিমদের, চন্তাইদের এবং পুরোহিতদের মাস্ক পর্যন্ত দিয়েছি, যাতে ওরাও সেভাবে যায়। ব্যুরো রিপোর্ট, হেলাবর। বিজেপি গণতন্ত্রের শত্রু এই অভিযোগ এনে পদত্যাগ করলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির সদস্যা দীপালি দেবনাথ। সাক্ষাৎকারে জানিয়েছেন, বর্তমানে শ্রমিকরা কাজ করেও সঠিকভাবে মজুরি পাচ্ছেন না। সঠিকভাবে কাজ করছেন স্থানীয় পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি, ফলে মানুষের জন্য কাজ করা যাচ্ছে না সেখানে। আমি পঞ্চায়েত সমিতির সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর থেকে আজ অবধি যে পঞ্চায়েতের যে আইন অনুসারে যে জনগণের জন্য জনগণ আমাকে পাঠিয়েছে পঞ্চায়েত সমিতির সদস্য দেওচড়া পঞ্চায়েত থেকে, আমি যে দায়িত্ব নিয়ে ওনাদের যে সমিতিতে পাঠিয়েছে গিয়েছি, কিন্তু সেই মোতাবেক আমি যে বিজেপি পরিচালিত যে সরকার চলছে, সেই সরকারের যেভাবে কাজকর্ম চালাচ্ছে পঞ্চায়েত সমিতির, আমি সঠিকভাবে কাজ হচ্ছে না। পঞ্চায়েত সমিতিতে 2টো পূর্ণাঙ্গ মিটিং হয়েছে, দেখেছি সেই মিটিংগুলিতে যে পঞ্চায়েতের নিয়ম অনুসারে যেভাবে হওয়ার কথা সেইভাবে হচ্ছে না। আমাদেরকে সময় মতো চিঠিও দিচ্ছে না। বিডিও মহোদয়কে আমি পঞ্চায়েত সমিতিতে প্রশ্ন তুলেছি যে কেন আমরা চিঠি পাই না। এমন তোরা অনেকে পঞ্চায়েত সমিতির সদস্য চিঠি পাইনি পঞ্চায়েত মিটিংয়ে। তখন বিডিও মহোদয় বলেছে ঠিক আছে, পরবর্তীতে আপনাদেরকে বাড়িতে চিঠি পৌঁছানো হবে। তারপর আরেকটা মিটিংয়ে যে হয়েছে সেটার চিঠি দিয়েছে, আমরা মিটিংয়ে গিয়েছি, আমিও গিয়েছি, কিন্তু সেখানেও দেখলাম যে কিছু কিছু যে সিদ্ধান্ত নিয়েছে সেইগুলি যে পঞ্চায়েতের আইন অনুসারে যেটা মাইনসে আসবে, সেটা পঞ্চায়েত সমিতির যে বিগত দিনে সভা হয়েছে সেই সভাতে বিষয়গুলি যিনি সভাপতি থাকবেন ওনার প্রস্তাবটা পাশ করিয়ে নেওয়া, কিন্তু সেইভাবে নিয়ম অনুসারে ওনারা পাশ করিয়ে নেয়নি। যে আমাদের যে দেওচড়াতেও যে আমার যে জনগণের যে বিভিন্ন কাজকর্ম থাকে, যে সেইগুলিও তো আমার প্রস্তাব রাখা, তখন আমি সেটা বিরোধিতা করেছি যে যেটা আমরা জানি না, আমার দেওচড়া পঞ্চায়েতে তো অনেকগুলি সমস্যা আছে, এইগুলি মাইনসে আসেনি, এইভাবে পঞ্চায়েতটা চলছে। আমাদের দেওচড়ার যে জনগণ আমাকে পাঠিয়েছে সেইভাবে আমি দেখেছি যে কাজ আমি করতে পারছি না, জনগণ সময় মতো পেমেন্ট পাচ্ছে না। পঞ্চায়েতে যদি যাই সেখানেও আমরা দেখেছি যে পঞ্চায়েতও দেওচড়া পঞ্চায়েতে যে মানুষকে পাঠালে মানুষ বারবার ঘুরে আসে, বলে ব্লকে যাও, ব্লকে গেল শ্রমিক মানুষ 2 দিন 3 দিন হাজিরা নষ্ট করে যাচ্ছে, তারা সঠিক তথ্য পাচ্ছে না। তারপর সমিতির সদস্য হিসেবে আমার কাছে আসে, এমন তো কয়েকজন এসেছে, আমি তখন পঞ্চায়েতের সেক্রেটারি জিআরএস ওনাদের সঙ্গে কথা বলে ওনারা সেখানে সঠিক উত্তর আমাকে দেয় না। ওনাদের কাছে না পাওয়ায় যে আমি ঠিক আছে আপনারা দিচ্ছে না, আমি বিডিও মহোদয়ের কাছে যাব। 2-1 জনের বিডিও মহোদয়ের কাছ থেকে বলে যে কেন পাচ্ছে না বা বিষয়টা, তিনি সঙ্গে সঙ্গে আমারে বলেছে যে না ঠিক আছে এই বিষয়টা আমি দেখছি, এই 2টা বিষয় সমাধান করে দিয়েছে। তারপরেও দেখেছি যে আরও অনেকগুলি এই ধরনের সমস্যা এসেছে, তো বারবার বিডিও মহোদয়ের কাছে যাওয়া, তারপর আমি নিজেই সেকশনে গিয়ে কয়েকজনের যে রেগার পেমেন্ট আমি
যে কোথায় আছে বা কীভাবে সেই সঠিক তথ্যগুলি বের করে ওনাদের পেমেন্ট যে হয়েছে। কিন্তু এইভাবে আমাদের দেওছড়ার যে শ্রমিকরা আছেন, কাজ করছেন, সময় মতো পেমেন্ট পাচ্ছেন না, কিন্তু শ্রমিকরা কত দিনের কাজ করছেন প্রশ্ন করে সেখানে ওনারা সঠিক উত্তর পাচ্ছেন না, যে সঠিক তথ্য দেওয়া হচ্ছে না, শ্রমিকরা আমার কাছে প্রশ্ন করে। আমি নিজেও সমিতি মেম্বার হিসেবে, ঠিক আছে, ওনারা বলে যে দিদি আপনি যদি যান তাহলে ভালো হয়, আমরা কাজের সাইটে, আমি 2-1টা কাজের সাইটে গিয়েছি, গিয়ে সেক্রেটারি বা জিআরএসদেরকে ফোন করেছি যে আপনারা আসুন। ত্রিপুরা রাজ্যে যে ভারতীয় জনতা পার্টি যে সরকারে আসার পর যে ত্রিপুরা রাজ্যের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রটাই নষ্ট করে দিয়েছে। যেমন উপনির্বাচনে আপনারা দেখেছেন যে যুবরাজনগর ব্লকে মানুষের উপর যারা নমিনেশন দাখিল করতে গিয়েছে ওনাদের উপর মারপিট হয়েছে, গাড়ি পুড়িয়েছে, যে সেটা কিসের গণতন্ত্র? সেখানে আমরা দেখতে পাই যে বিরোধী যারা আছে ওনাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না। একটা রাজ্যের উন্নতি হয় যখন বিরোধী থাকে, যদি শাসক দল কাজ করতে গিয়ে কোনো জায়গাতে ভুল ত্রুটি হয় তখন বিরোধীরা সেটা যখন ধরে তখন সেই কাজটা সুন্দরভাবে করার যে সুযোগ পায় সংশোধন করা। কিন্তু ত্রিপুরা রাজ্যে যে সরকার চলছে বিজেপি এবং আইপিপি জোট সরকার, সেখানে ত্রিপুরা রাজ্যের গণতন্ত্রই নষ্ট হয়ে গেছে। গণতন্ত্রের উপর ওনারা যেভাবে আক্রমণ করছে, সেই জায়গাতে থেকে কি করে যে ত্রিপুরা রাজ্যের জনগণের আশা ছিল যে কেন্দ্রে যে সরকার, রাজ্য সেই সরকার, আমাদের ত্রিপুরা রাজ্যের অনেক উন্নতি হবে। কিন্তু এই প্রায় 3 বছর হয়ে যাচ্ছে, আমাদের ত্রিপুরা রাজ্যের জনগণ কি পেল? বিগত দিনে আমরা দেখেছি যেগুলি হয়েছে সেইগুলি আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা রাজ্যে রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, সেইগুলি ওনারা রক্ষা করতে পারছেন না। তাহলে এই পঞ্চায়েত সমিতিতেও যেভাবে কাজ চলছে, আমরা কোনো কাজ করতে পারছি না, জনগণ আমাদেরকে প্রশ্ন করছে, কিন্তু যেই পোস্টে থেকে তাহলে আমার লাভ কি, যে আমি কোনো কাজই করতে পারছি না জনগণের জন্য। সেই কারণে যে আমি দেখেছি যে না, সেখানে থেকে এই সিম্বলটা নিয়ে ঝুলিয়ে রেখে আমি জনগণের জন্য কাজ করতে পারছি না, ঠিক আছে, তাহলে আমি সেটা থেকে রিজাইন দিয়ে দিই। আমি চিন্তা করেছি, সেই চিন্তাধারা করে আমি রিজাইন দিয়েছি। আমি জানি যে দেওছড়া পঞ্চায়েতে যে প্রত্যেকটা জনগণ বিপুল ভোটে আমাকে জয়ী করেছে, কিন্তু আমি ওনাদের কাছেও আমি ক্ষমা প্রার্থী যে ওনাদের জন্য আমি কাজ করতে পারছি না। যেহেতু আমি রিজাইন দিয়েছি, এখানে আবার পুনরায় নির্বাচন হবে, ওনাদের কষ্ট হবে, যে আবার একটা নির্বাচন গাওয়া অনেক কষ্ট, অনেক শ্রম দিতে হয়, সরকারিভাবে অনেক অর্থ খরচ হয়। কিন্তু আমি দেখেছি যে সেটা হবে, ঠিক আছে, কিন্তু আমি আরও যদি সময় নষ্ট করি এতে হয়তো এই দেওছড়া পঞ্চায়েতে আরও বেশি ক্ষতি হবে, যে কোনো কাজ করতে আমরা পারবো না। সেই কারণে যে আমার নিজে বিবেকে যে সেটা আমাকে প্রশ্ন এসেছে, যে বিবেকে প্রশ্ন উঠছে যে না, তাহলে মনে আমার এখান থেকে সরে যাওয়াই ভালো। সেই কারণে আমি সরে গিয়েছি। নির্বাচন হয়েছে, উপনির্বাচনে যে যে জায়গাতে উপনির্বাচন সেই জায়গাতে গণতন্ত্র ওনারা নষ্ট করেছে। এছাড়া যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, আমার মনে হয় না যে ভারতবর্ষে এই ধরনের একটা নজির আমরা দেখেছি, যে 85% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে ওনারা। কিন্তু সেখানে যে ওনারা 85% আসন জয়ী হয়েছে, সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষের গণতন্ত্রের যে ভোটাধিকার, যে ওনারা ভোটের মাধ্যমে ভালো ব্যক্তিকে পাঠাবে, সেটা ত্রিপুরা রাজ্যের জনগণ পারেনি। কেন পারেনি? সেখানে আমরা দেখেছি যে পত্রপত্রিকা এসেছে বা বাস্তবে আমরা দেখেছি যে বিজেপির যে কার্যকর্তারা আছেন ওনারা টিম করে বাড়ি বাড়ি গিয়ে যারা নমিনেশন দাখিল করতে ইচ্ছুক ওনাদেরকে হুমকি দিয়েছে, ব্লকে যদি গিয়েছে নমিনেশন ছিঁড়ে ফেলে দিয়েছে। সেইগুলি কিন্তু আমি প্রতিবাদ করেছি যে এটা ঠিক নয়। মানুষ যাকে ভালো মনে করে ওনাদেরকে 25 বছর সিপিএম ক্ষমতায় ছিলেন, মানুষ ভেবেছে যে না এখন পরিবর্তন করা প্রয়োজন, ওনারা পরিবর্তন করেছে। এখন সরকার এসেছে পঞ্চায়েত নির্বাচনে, মানুষ ভোট দেবে, যে মানুষের ভোটাধিকার অধিকারটা দেওয়া হোক, হলে ভালো হবে। কিন্তু না, আমরা দেখেছি সারা ত্রিপুরা রাজ্যে পঞ্চায়েতে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে
পারেননি, তাহলে সেটা কিসের গণতন্ত্র? সেখানে কি গণতন্ত্র রয়েছে? আমি বুঝেছি যে না, সেটা গণতন্ত্র নয়। সেখানে একনায়কতন্ত্র কায়েম হয়েছে ত্রিপুরা রাজ্যে। যদি এইভাবে একনায়কতন্ত্র কায়েম হয়, তাহলে আমাদের ত্রিপুরা রাজ্যের জনগণের আগামী দিনের কী অবস্থা হবে? তারপর কিভাবে যে আমি পঞ্চায়েত সমিতিতে কাজ করব, এই ধরনের যারা সিদ্ধান্ত বা যাদের মনোবৃত্তি থাকে, যে ত্রিপুরা রাজ্যের জনগণের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা যে কেন্দ্রীয় রাজ্যে একই সরকার, যে ত্রিপুরা রাজ্যে পাহাড়ি ছোট্ট রাজ্য অনেক উন্নত হবে, কিন্তু আমরা এই প্রায় 3 বছরের কাছাকাছি আমরা দেখলাম যে যেগুলি বিগত দিনে হয়েছে সেগুলি আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে। শনিবার রাজধানী রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শুভ জন্মদিন উদযাপন অনুষ্ঠান। তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শনিবার রাজধানী রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শুভ জন্মদিন উদযাপন অনুষ্ঠান। অনুষ্ঠানে উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ঋষি বঙ্কিমচন্দ্রের এই জন্মদিন উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী সকল রাজ্যবাসীকে বঙ্কিমচন্দ্রের প্রদর্শিত পথে অগ্রসর হওয়ার আহ্বান জানান। ঋষি বঙ্কিমচন্দ্র আনন্দমঠের রচয়িতা এবং স্বাধীনতা সংগ্রামীদের মূল যে মন্ত্র বন্দে মাতরম, তার রচয়িতা আজকের এই পূর্ণ দিনে 1838 সালে জন্মগ্রহণ করেছিলেন। উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট, সাহিত্যকার, কবি, লেখক, গদ্যশিল্পের জনক, পত্রকার, সর্বোপরি এক বিশ্বের অন্যতম সাহিত্যকার। আজকের দিনে আমি ত্রিপুরাবাসীর প্রতি নিবেদন রাখব যে ওনার দেখানো যে রাস্তা, যেভাবে ভারতীয় কৃষ্টি সংস্কৃতি ভাষাকে দুনিয়ার সামনে উনি তুলে ধরেছেন, তাকে সুচারুভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার পূর্ণ বিশ্বাস ত্রিপুরাবাসী সেই কাজে সমর্থ হবে। আর আজকের এই কার্যক্রমে যেনারা আয়োজন করেছেন, ত্রিপুরা সরকারের আধিকারিকরা এবং যে সাংস্কৃতিক যে মঞ্চ রয়েছে, আমি সবাইকে ব্যক্তিগত পক্ষ থেকে এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ধন্যবাদ। তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন উদযাপন অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ। ব্যুরো রিপোর্ট, হেলাবোল। টাকারজলা মন্ডল প্রেসিডেন্টের গাড়ি ভাঙচুরের ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের গ্রেপ্তারে ব্যর্থ জম্পুজলা থানার পুলিশ। পুলিশের এই ভূমিকায় আইনের শাসনে চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন উপমুখ্যমন্ত্রীর পুত্র তথা জনজাতি মোর্চার রাজ্য সম্পাদক প্রতীক কিশোর দেববর্মা। ঘেরাও জম্পুজলা থানা। টাকারজলা মন্ডল প্রেসিডেন্টের গাড়ি ভাঙচুরের ঘটনায় এখনো অধরা অভিযুক্ত দুষ্কৃতীরা। শনিবার অভিযুক্তদের সত্বর গ্রেপ্তারের দাবিতে উপমুখ্যমন্ত্রীর ছেলে তথা বিজেপি জনজাতি মোর্চার রাজ্য সম্পাদক প্রতীক কিশোর দেববর্মার নেতৃত্বে জম্পুজলা থানা ঘেরাও করেন জনজাতি মোর্চার নেতাকর্মীরা। থানার ভূমিকা নিয়ে বিক্ষোভ প্রদর্শনকালে প্রতীক কিশোর দেববর্মন চরম ক্ষোভ প্রকাশ করেন আইন শৃঙ্খলার অবনতি নিয়ে। একসময় আইনের শাসন নিয়েও প্রশ্ন তোলেন জনজাতি মোর্চার এই যুবনেতা। আপনারা অ্যাকশন লোক, এই 3 জন তো আপনারা অ্যারেস্ট করতেই দিব, নাহলে আমরা ডেলি আমু অ্যারেস্ট না করলে আমরা সবাই দিন বেদম টাইগারের রেজাল্ট আইতো না, আমরা ডেলি আমু ডেলি। আপনারা আমরাও অ্যারেস্ট করেন, আমরা ডেলি আই যাব, কিন্তু আমরা অ্যারেস্ট লাগে।
তারা মারবো, বাড়ি ঘরে ঘুমাই থাকবো, আমরা পোলাপান যারা পার্টি করে বাড়ি ঘরে ঢুকতে পারে না, কত কত। একবার হইলে ঠিক আছে, দুইবার হইলে ঠিক আছে, এটা তো ডেলি মাসে 1 মাসের ভিতরে 2টা ঘটনা তো ডেলি আয় দাদা, লাগাতার 2 বছর কিচ্ছু করতে দেয় না। বাড়ি ঘরের ভিতরে ঢুকা বাড়ি ভেঙ্গা দিতেছে, কিচ্ছু হয় না, পুলিশ কিচ্ছু করে না। কি প্রবলেম কি? এমনি করলে মানুষের আর থাকবো নি, আইনের উপরে বিশ্বাস থাকবো নি। এদিন আইপিএফটি জুলুমবাজি নিয়েও প্রশ্ন তোলেন প্রতীক কিশোর দেববর্মা। কিল্লি গাইতো না, টাকা দৌ, হে দৌ, সে দৌ, কি মানে প্রশাসন কিতা করে আমরা তো বুঝি না। আর যদি আমরা জানের রক্ষা যদি আমরা নিজের করতে হয় তো করবো, আমরা বারে বারে তো পিড়া খাইতে পারতাম না ভাই। এদিকে এডিসি নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে পাহাড় জুড়ে। শরিকি বিরোধ ছাড়াও বাড়ছে রাজনৈতিক রেষারেষির ঘটনা। সিপিএম এবং কংগ্রেস দলকে দাপে এডিসির ক্ষমতা দখলে মরিয়া বিজেপি, সে সাথে পিছিয়ে নেই জোট শরিক আইপিএফটি। টাকার চলার ঘটনাও শরিকি কোন্দলের তিক্ত ফসল। ব্যুরো রিপোর্ট, হালাবর। মানব পাচার বন্ধে বাংলাদেশে শেখ হাসিনা সরকার জিরো টলারেন্স নীতির কার্যকরী ভূমিকায় সফল এসেছে। যুক্তরাষ্ট্রে সদ্য প্রকাশিত ট্রাফিকিং ইন পার্সন রিপোর্টের তথ্য দিয়ে কথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র দপ্তরের চলতি বছরে মানব পাচার বিষয়ক ট্রাফিকিং ইন পার্সনস রিপোর্টে বাংলাদেশের এক ধাপ অগ্রগতি হয়েছে। গত বছরে টায়ার 2 ওয়াচ লিস্ট থেকে বের হয়ে এসে মানব পাচার রোধে ভূমিকার জন্য টায়ার 2 ক্যাটাগরিতে উন্নীত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ মানব পাচার পুরোপুরি বন্ধ করতে না পারলেও গত 1 বছরে মানব পাচার রোধে বেশ কিছু কার্যকর ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এজন্য বাংলাদেশকে টায়ার 2 ওয়াচ লিস্ট থেকে টায়ার 2 ক্যাটাগরিতে উন্নীত করা হলো। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, এটা বাংলাদেশের জন্য বড় সুখবর এবং এই অর্জন সম্ভব হয়েছে মানব পাচার রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি এবং কার্যকর দিক নির্দেশনার কারণে। যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র দপ্তরের এই বছরের ট্রাফিকিং ইন পার্সনস রিপোর্ট শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশের এক ধাপ অগ্রগতি হয়েছে। যদি যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে আরও এক ধাপ নিচে যেত বাংলাদেশ, অর্থাৎ টায়ার 3-তে চলে যেত, তাহলে আমরা নানা সমস্যায় পড়ে যেতাম। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহায়তা, ঋণ সুবিধা, সাংস্কৃতিক ও শিক্ষা কার্যক্রম বিনিময় প্রভৃতি ক্ষেত্রে বাংলাদেশ সুবিধা পেত না। এ কারণেই যুক্তরাষ্ট্রে এই প্রতিবেদনে বাংলাদেশের এক ধাপ অগ্রগতি অনেক বড় সুখবর। তিনি আরও বলেন, বাংলাদেশ মানব পাচার প্রতিরোধে খুবই সচেষ্ট। মানব পাচার প্রতিরোধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। 7 জন বিচারক এই ট্রাইব্যুনালে নিযুক্ত রয়েছেন। গত বছর 403টি মানব পাচার মামলা হয়েছে। এর মধ্যে 312টি মামলায় 25 জনের সাজা হয়েছে। মানব পাচারে জড়িত থাকার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় 162টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স সাময়িকভাবে বাতিল করেছে। সম্প্রতি লিবিয়ায় মানব পাচারে জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনার সন্তানকে অবৈধভাবে বিদেশে পাঠাবেন না। ভূমধ্য সাগরে ট্রলার ডুবিতে মৃত্যু, লিবিয়ায় যে হত্যার ঘটনার আমাদেরকে ভীষণভাবে বেদনাহত করে। এসব ঘটনার আর কোনো পুনরাবৃত্তি দেখতে চাই না। তিনি মানব পাচারে জড়িত অসাধু চক্র ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে সহায়তা করার আহ্বান জানান। আজকে আমি আপনাদের একটা সুখবর দিতে চাই যে আমরা বেশ কিছুদিন ধরে আমাদের দেশ থেকে মানব পাচার, নারী পাচার, শিশু পাচার, এই বদনাম আমাদের মাথায় খুব বেশি, এবং সেখানে রিপোর্ট আমাদের টায়ার 2 একটা পদ উপরে তুলেছে। এর অর্থ হচ্ছে তারা বলছে যে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এই ব্যাপারে, এবং এই জন্যে বাংলাদেশ এই ওয়াচ লিস্ট থেকে এখন টায়ার 2-তে। আপনি জিজ্ঞেস করবেন টায়ার 1 না কেন? টায়ার 1 খুব কম সংখ্যক লোক যারা ডেভেলপ কান্ট্রি, যেখানে ট্রাফিকিং মোটামুটি হয় না, তারাই টায়ার 1-এ থাকে। আমরা যে অবস্থানে আছি তার ফলে আমাদের বিভিন্ন রকমের এই সমস্যা, যেগুলো রেস্ট্রিকশন, কার্টেলমেন্ট, এইগুলো থেকে আমরা উদ্ধার পাবো। ঢাকা হাবিবুর রহমানের রিপোর্ট, হালাপুর।
কোভিড-19 এবং লকডাউনের কারণে 25শে বৈশাখ রাজধানী উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে কবিগুরুর মর্মর মূর্তি প্রতিষ্ঠা করতে পারেনি উমাকান্ত এলামানি। এলামানি ফের সেই মূর্তি স্থাপনের উদ্যোগ নিয়েছে। উমাকান্ত স্কুলের প্রাক্তনীদের এই উদ্যোগ সম্পর্কে সাংবাদিক সম্মেলনে সকলের সাহায্য সহযোগিতা চেয়েছেন সংস্থার কর্মকর্তা শুভব্রত দে। আমাদের প্রাক্তনীদের সংগঠন উমাকান্ত একাডেমি আলামনি থেকে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আমাদের একাডেমির যে মূল বিল্ডিং তার সামনে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণ অবয়ব মূর্তি প্রতিস্থাপন কথাটা এই জন্যে বললাম, 1961 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের শতবর্ষে একটি মূর্তি এখানে স্থাপিত হয়েছিল। বিশিষ্ট শিল্পী সদ্য প্রয়াত সুনীল কৃষ্ণ রায় সেই মূর্তিটা তৈরি করেছিলেন। সেটি 1961 সালে আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী সময়ে বিভিন্ন কারণে এই মূর্তিটি আর এখানে থাকে না। তো আমরা যখন পড়ি আমরা মূর্তিটিকে দেখেছিলাম, আবার আমরা যখন পড়ি মূর্তিটিকে আমরা দেখিও নি। তো আমাদের প্রাক্তনীদের সংগঠনের একটি সর্বসম্মত সিদ্ধান্ত হয় যে আমরা এই বছরই 25শে বৈশাখে একটি মূর্তি প্রতিস্থাপিত করব। কিন্তু দুর্ভাগ্যবশত ইতিমধ্যে লকডাউন প্যান্ডেমিক সারা বিশ্বে এই করোনা মহামারীর অতিমারির কারণে আমাদের প্রোগ্রামটি পিছিয়ে দিতে হয়। এবং এই প্রসঙ্গে জানাই আমাদের এই কাজে শহরের দুজন সম্মানিত এমএলএ সাহেব তারা তাদের যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, শ্রী সুরজিৎ দত্ত এবং শ্রী আশিস কুমার সাহা, তারা আমাদের স্যাংশন অ্যামাউন্টও দিয়ে দিয়েছিলেন। কিন্তু অতিমারির কারণে সেই স্যাংশন অ্যামাউন্টটা এখন স্টপ হয়ে যায়, কারণ আপনারা জানেন এখন এগুলি ফ্রিজ করে দেওয়া হয়েছে। তো এখন আমরা প্রাক্তনীরাই আমাদের সারা বিশ্বে, আপনারা জানেন উমাকান্ত একাডেমির বয়স প্রায় 150 বছর এবং সারা পৃথিবীতে উমাকান্ত একাডেমির প্রাক্তনীরা ছড়িয়ে আছেন। সারা ত্রিপুরায় ছড়িয়ে আছেন, সারা ভারতবর্ষে ছড়িয়ে আছেন, সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন। আমরা আপনাদের মাধ্যমে আজকের এই সাংবাদিক সম্মেলনের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রাক্তনীদের কাছে পৌঁছানো এই খবরটা যে আজকে আমাদের এই সিদ্ধান্তকে বাস্তবায়িত করার ক্ষেত্রে আমাদের আর্থিক অনুদান দরকার এবং আমরা আপনাদের মাধ্যমে আমাদের প্রাক্তনীদের কাছে এই আবেদন রাখতে চাই যে আসুন আমাদের এই যে উদ্যোগ, এই উদ্যোগে আপনারাও সামিল হন এবং আমাদেরকে আর্থিক যে যতটা সাহায্য পারে করুন, যাতে করে আমরা এই কাজে অলরেডি হাত দিয়েছি, এই কাজটি যাতে আমরা সুন্দরভাবে করতে পারি। কেননা আমি ইতিমধ্যে আপনাদের বলেছি যে এই করোনা অতিমারির কারণে আমাদের স্যাংশন অ্যামাউন্ট যেটা দুজন মাননীয় বিধায়ক আমাদের দিয়েছিলেন সেটা ফ্রিজ হয়ে গেছে, সেটা আমরা পাচ্ছি না। তো এখন পুরো যে দায়ভার মূর্তি এবং মূর্তিকে বসানোর একটি প্ল্যাটফর্ম এবং ওই জায়গাটিকে প্রপারলি তৈরি করে নেওয়া, ডেভেলপ করে নেওয়া, এইটি একটি বিশাল আর্থিক ইনভলভমেন্টের ব্যাপার। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। শেষ করার আগে আরো একবার শিরোনাম। অধিবাস ও নিশি পুজোর মধ্য দিয়ে রাজধানী খড়গপুরস্থিত চতুর্দশ দেবতা মন্দির শুরু। ঐতিহ্যবাহী খার্চি পুজো, থাকছে সরকারি বিধিনিষেধ। ডাকারচোলা মন্ডল প্রেসিডেন্টের গাড়ি ভাঙচুরে যুক্তদের গ্রেপ্তারের দাবিতে ঘেরাও চম্পিচলা থানা। পুলিশের ভূমিকা এবং আইন শাসনে গুরুতর অভিযোগ জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক উপমুখ্যমন্ত্রীর পুত্র প্রতীক কিশোর দেববর্মা। গন্ডাছড়া নারায়ণপুর এডিসি ভিলেজে দুষ্কৃতীদের আক্রমণে নিহত আইপিএফটি কর্মী চিকিৎসাধীন স্ত্রীকে দেখতে জিবি গেলেন রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা। দোষীদের গ্রেপ্তারের দাবি। ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের ডাকে সাড়া দিয়ে রাজ্য বিক্ষোভ কর্মসূচি সিআইটিউর বর্ণবৈষম্যবাদ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই প্রতিবাদ কর্মসূচি। গোপন খবরের ভিত্তিতে কলমছড়া থানাধীন এলাকায় বিশাল গাঁজা গাছের নার্সারিতে পুলিশের অভিযানে ধ্বংস প্রায় 90,000 গাঁজার চারা। এখন এই পর্যন্তই। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হ্যালো।